দর্শক, ১ম আলোর একটি রিপোর্ট। সেই রিপোর্টটি হচ্ছে ঋণখেলাপি ছিলেন এখন সংসদে। আ আসলে একটি কথা না বললেই নয় যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসবেন, সংসদ সদস্য হবেন। আমি এটার সপক্ষে। এটার পক্ষে এই কারণে যে রাজনীতিবিদরা যদি আ আ অর্থনৈতিকভাবে সচ্ছল না হন কিংবা তারা যদি সমাজ উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান অথবা এলাকার উন্নয়ন করতে চান, তাহলে অবশ্যই অর্থকড়ির প্রয়োজন আছে এবং সেগুলো অবশ্যই ব্যবসা থেকে আসবে এবং ব্যবসায়ীরা কিছু ভালো ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে আমি মনে করি যে রাজনীতিতে একটি আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু ঋণখেলাপিরা ব্যবসায় রাজনীতিতে আসবেন, এটা কখনোই আমি সমর্থন করি না বা আমার মনে হয় বাংলাদেশের কোনো নাগরিক এটাকে সমর্থন করবে না। কারণ যারা ঋণখেলাপি তারা দেশের মানুষের টাকা উম আ বা যাদের কষ্টার্জিত ঘামের টাকা ব্যাংকে রাখেন, সেই ব্যাংক থেকে তারা টাকা নিয়ে ব্যবসার নামে লোপাট করেন। হাজার শত কোটি টাকা তারা মেরে দিয়ে বাইরে চলে যান অথবা সংসদ সদস্য হয়ে সে সকল ঋণ যারা খেলাপি ঋণ আছে সেগুলোকে মওকুফ করানোর জন্য চেষ্টা তদবির করেন। অর্থাৎ তাদের একটা টার্গেট থাকে যে আ উম ঋণ খেলাপি হয়েও যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তখন তারা সেই সংসদ সদস্যের পদপদবি কাজে লাগিয়ে ব্যাংক থেকে তারা হয়তো টাকাটি মাফ করাবেন অথবা সুদ মাফ করাবেন অথবা তারা এই খেলাপি ঋণকে আরো দীর্ঘায়িত করবেন। তো এই জিনিসটি কখনোই সমর্থনযোগ্য না যে ঋণ খেলাপিরা সংসদ সদস্য হতে পারবেন। এ ব্যাপারে আমি আশা করব যে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান অবশ্যই একটি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তিনি অনেক সুন্দর কাজ করছেন বা জনবান্ধব অর্থাৎ জনগণ লুফে নিচ্ছেন তার কিছু আ কাজকর্ম বা রাজনৈতিক তার যে দিক নির্দেশনা আছে সেগুলোকে অনেক ভালোভাবে অনেক মানুষ নিচ্ছেন। আমি আশা করি যে জাতীয় সংসদে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাবেন তারা অবশ্যই আ এই বিষয়টি খেয়াল করবেন যে ঋণখেলাপিরা যাতে কখনোই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আমাদের সেই মহান জাতীয় সংসদে না যেতে পারেন। আরেকটি বিষয় আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেটি হচ্ছে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দলীয় কার্যালয়ে অর্থাৎ নয়াপল্টনে এই ১ম বারের মতো নয়াপল্টনে গেছেন এবং ৪৫ জন সংসদ সদস্যকে তিনি নিয়ে গেছেন। কাদেরকে নিয়ে গেছেন? যারা সংসদে ভালো বক্তব্য দিতে পারবেন, সময় উপযোগী বক্তব্য দিতে পারবেন, যারা গুছিয়ে কথা বলতে পারেন। অর্থাৎ রাজনীতিতে যাদের আ বিগত দিনে আ মানে কি বলবো স্বচ্ছ ধারণা ছিল, রাজনীতিতে মাঠে ময়দানে তারা কথা বলেছেন, জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা সংসদে জনগণের কথা খুব স্পষ্টভাবে, ভালোভাবে, সুন্দরভাবে তুলে দিতে পারবেন। অর্থাৎ বিগত সময়ে আমরা অনেক সময় দেখেছি যে মাননীয় সংসদ সদস্যরা আ পুঁথি পাঠের মতো কিছু আম লিখিত বক্তব্য পাঠ করে গেছেন। তার ভাষার কোনো সদ্ব্যবহার নেই, ভাষাগত কোনো জ্ঞান, বুদ্ধি বা জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে ভাষণ দেবেন। জাতির ২০ কোটি ২২ কোটি মানুষ সেই ভাষণ শুনবেন অথবা আ সেটি টেলিভিশনের মাধ্যমে প্রকাশ হবে, তাদের ভাষণ প্রচার হবে। অর্থাৎ কথা বলার মধ্যে যে শুদ্ধতা আছে বা শুদ্ধ বাচনভঙ্গি আছে সেগুলোর তো লেশমাত্র নেই। তারপরেও আ দেখে পুঁথিগত পাঠের মতো অনর্গল বলে যা ব বল বলে যাচ্ছেন। অর্থাৎ সেই রকম যাতে এই জাতীয় সংসদ না হয়, বিশেষ করে বিএনপির সংসদ সদস্যরা যাতে অন্তত সাবলীলভাবে দেশ এবং জনগণের জন্য কথা বলতে পারেন, যুক্তিসঙ্গত কথা বলতে পারেন, সেজন্যে ৪৫ জন সংসদ সদস্যকে তিনি নির্বাচিত করেছেন, যারা সংসদে ভালো কথা বলতে পারবেন। এটি আসলে একটি একেবারেই নতুন চমক, নতুন উদ্যোগ। এটি অবশ্যই একটি ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কারণ জাতীয় সংসদ হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। আইন প্রণয়ন বলেন, আ জাতীয় সংসদে সময় উপযোগী বা আ মানে আ আজকের যে প্রেক্ষাপট আছে অর্থাৎ মানে কি বলে বাস্তবধর্মী যে সমস্ত কথাবার্তা আছে পয়েন্ট অফ অর্ডার এ অর্থাৎ এই মুহূর্তে আমার কি বলতে হবে দাঁড়িয়ে আম মানে বুদ্ধি যেটাকে বলে যে সাথে যে বুদ্ধি দিয়ে কথা বলতে হবে বা খণ্ডন করতে হবে, যুক্তিতর্ক খণ্ডন করতে হবে। এরকম মেধাসম্পন্ন সংসদ সদস্যদেরকে তিনি ডেকে তাদেরকে ব্রিফ করেছেন এবং তাদের কথা তিনি শুনেছেন। এটি অবশ্যই সাধুবাদ পাবার উপযুক্ত। আরেকটি বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে মাননীয় আ চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে, রাস্তাঘাট অবরোধ করে বা রাস্তাঘাট বন্ধ করে তাকে সম্বর্ধনা দেয়া বা তার বক্তব্য শোনা তিনি অপছন্দ করেন। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তা বন্ধ করে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে, মানুষকে চলাচলে প্রতিবন্ধকতা করে তাকে সম্বর্ধনা দেয়া বা তার বক্তব্য শোনার কোনোই প্রয়োজন নেই। তিনি বলেছেন যদি তারা এরকম রাস্তা মানে বিশেষ করে পল্টনের যে রাস্তাটি আছে, যে পল্টন ময়দানের পল্টন যে তাদের বিএনপি কার্যালয় আছে তার সামনের রাস্তাটি বন্ধ করে যাতে কোনো জনদুর্ভোগ সৃষ্টি করে তার বক্তব্য না শোনা হয় এবং তাকে যেন সম্বর্ধনা না করা হয়। যদি এই কাজটি করা হয় তাহলে তিনি নয়াপল্টনের যে বিএনপি কার্যালয় আছে সেখানে তিনি যাবেন না। তিনি বলেছেন, "আমার আরও বেশ কয়েকবার আসার ইচ্ছে আছে।" এটি কোট যে জনাব তারেক রহমান বলেছেন যে তার সেখানে যাওয়ার ইচ্ছে আছে। যে তিনি বলেছেন তার কথাটা এভাবে যদি বলি যে, "আমার এখানে আসার ইচ্ছে আছে। কিন্তু আপনারা যদি রাস্তা ব্যারিকেড করে অথবা জনদুর্ভোগ সৃষ্টি করে বিশৃঙ্খলা রাস্তায় সৃষ্টি করে যদি আমাকে সম্বর্ধনা দেয়া হয় বা স্লোগান দেয়া হয়, তাহলে আমি আর নয়াপল্টনের এই দলীয় কার্যালয়ে আসবেন না। জনগণের কথা বিবেচনা করে।" অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। এটি অবশ্যই আমি জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে বিএনপির চেয়ারম্যান হিসেবে একটি অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। তিনি যে জনগণের মানুষ, জনতার মানুষ অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তিনি চিন্তা করছেন সবার আগে জনগণ, সবার আগে বাংলাদেশ। এই যে তিনি এই কথাটি শুধু তিনি তার মুখে রাখেননি। তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে বাংলাদেশকে তিনি বুকে ধারণ করেন, বুকে লালন করেন। তিনি বাংলাদেশকে তার প্রত্যেকটি জায়গায় তিনি বাংলাদেশকে স্মরণ করেন এবং বাংলাদেশকে তিনি এগিয়ে রাখেন। বাংলাদেশের জনগণকে তিনি আগলে রাখেন। এই কথাগুলো বা এই জিনিসগুলো তিনি বারবার প্রমাণ করেছেন। আমরা আশা করব যে আগামী দিনেও তার কাজকর্ম, তার চলাফেরা, তার বক্তব্য এগুলোর মাধ্যমে তিনি দেশ এবং জাতিকে উদ্বুদ্ধ করবেন। তিনি একটি মেসেজ জাতিকে দিতে চাচ্ছেন যে সবার আগে বাংলাদেশ। অর্থাৎ যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, যে বাংলাদেশে আমাদের জন্মগ্রহণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থাকলে আমরা থাকব, জনগণ থাকলে আমরা থাকব, জনগণ থাকলে রাজনীতি থাকবে। সকল ক্ষমতার উৎস জনগণ, সকল মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু জনগণ। সুতরাং সেই জনগণকে পিছনে ফেলে জনগণকে দুর্ভোগের সৃষ্টি করে আসলে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক নেতা কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে না। জনাব তারেক রহমান এই জিনিসটি বারবার প্রমাণ করার চেষ্টা করছেন। তা আমরা আশা করব সবার আগে বাংলাদেশ যে বাণীটি তিনি বুকে ধারণ করে পথ এগিয়ে চলছেন, আমরাও এই দেশের মানুষ যারা আছি দল, মত নির্বিশেষে আমাদের একটি মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ। চলুন সবার আগে বাংলাদেশকে নিয়ে আমরা সুন্দর স্বপ্ন নিয়ে বাংলাদেশের পথে এগিয়ে যাই। সবাইকে আবারও ধন্যবাদ। নতুন কোনো বিষয় আমার চোখে পড়লে আপনাদের সামনে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।